আইনকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের কথা আমি বলতে পারি, অন্যান্য যারা সাধারণ মানুষ আছে তাদের কথাও আমি অনুমান করে বলতে পারি, প্রত্যেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমেরিকাতে বাক স্বাধীনতার ব্যাপারটা খুবই স্ট্রং, সেখানে মানুষের মত প্রকাশ করতে দেওয়া হয়, সেখানে আমরা আমাদের মত প্রকাশ করব, আমরা আমাদের বক্তব্য দিব। আমি মনে করি না যে সেখানে অতিরিক্ত যদি কঠোর নিরাপত্তা দেওয়া হয় তাতে কিছু আসে যায়, কারণ সেখানে আমাদের নেতা কর্মীরা তাদের মত প্রকাশ করতে যাবে, প্রতিবাদ করতে যাবে। এখানে নাথিং টু ডু উইথ আপনার এই কঠিন প্রোটেকশন অর হোয়াট এভার। তবে হ্যাঁ, তারা ভয় পাচ্ছে, তারা মনে করছে যে তাদেরকে পচা ডিম নিক্ষেপ করা হবে কিনা, জুতা নিক্ষেপ করা হবে কিনা, সেগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আইনের মধ্য থেকেই তারা প্রতিবাদ করবেন। আমরা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা কখনো আইন ভঙ্গ করি না। যে আমার একজন দর্শক যারা দেখছেন কমেন্টস করছেন, এবং এটি গতকালকে আমি আরেকজন গেস্টের সঙ্গে বলছিলাম, এই বিষয়টি আলোচনা হচ্ছে যে ডক্টর ইউনূস, মির্জা ফখরুল এবং জামাত নেতাকে নেওয়ার অন্যতম নেই কারণটি হচ্ছে তাদের উপরে যদি কোনোভাবে ওখানে তারা যদি কোনো ঘটনার শিকার হন, তাৎক্ষণিকভাবে বাংলাদেশে যাতে আবার বিএনপি জামাত তাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে আবার একটা পরিস্থিতি তৈরি করতে পারেন। এইটা আপনি কি মনে করেন যে এই যে প্রশ্নটা বা এই যে কথাটা, এটার যুক্তি আছে বা এমন কোনো কিছু হতে পারে? কোনটা, যে এটা একটা প্রথাতে পরিণত হওয়া নাকি কোনটা? না না না, উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস, বিএনপির মির্জা ফখরুল এবং জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরকে নিয়ে যাওয়ার অন্যতম কারণটি হচ্ছে যে যদি নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের উপরে যে ধরনের যদি কোনো সমস্যা তৈরি হয় এবং মির্জা ফখরুল এবং তাহের জামাতের নায়েবে আমির তাদের উপরে যদি কোনো রকম কোনো ঘটনার তারা শিকার হন, তাৎক্ষণিকভাবে বাংলাদেশে বা ঢাকা এবং সারা দেশে যাতে বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে নামতে পারে, একটা পরিস্থিতি তৈরি করতে পারে, উত্তাল একটা পরিস্থিতি আওয়ামী লীগের বিরুদ্ধে তৈরি করতে পারে, এবং যাতে নির্বাচনটা আসলে বানচাল হয়, এই কৌশল হিসেবে নিয়েছে। আপনি কি এটার কোনো যুক্তি পাচ্ছেন কিনা? দেখেন, এখানে এখানে প্রসঙ্গগুলো আমি মোটা দাগে ভাগ করতে পারি হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে আপনার আপনার প্রশ্নটাকে, সেটা হচ্ছে যে ইউনূসের যাত্রার সাথে স্ট্র্যাটেজিক্যালি জামাত এবং বিএনপি কে সঙ্গী করা, তিন ভাগে আসলে। এটা হচ্ছে প্রথম ঘটনা, দ্বিতীয় ভাগ হচ্ছে সেখানকার প্রতিবাদ, থার্ড হচ্ছে বাংলাদেশে এটার এটার প্রতিফলন কি হতে পারে। একই সাথে ইলেকশনটাকে আপনি সামনে এনেছেন, ফলে তিনটা ভাগে এখানে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ হচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, যে আপনি ইতিমধ্যেই জানেন, আলোচনা করেছি। আমার কাছে মনে হয় আপনার প্রশ্নের গুরুত্বপূর্ণ বা পাঞ্চিং লাইনটা হচ্ছে শেষের অংশটা, যে ওইখানে যদি কিছু হয় তাহলে বাংলাদেশের নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে কিনা। আমার মনে হয় যে যেই দর্শক প্রশ্ন করেছেন, সম্মানিত দর্শককে আমি একটু মনে করে দিতে চাই, উনি যদি একটু মেমোরি রিফ্রেশ করেন তাহলে বুঝবেন সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামী কিন্তু একটা নতুন সুর ধরেছে। সুরটা হচ্ছে পিআর সিস্টেমে তারা ইলেকশন করতে চায়। পিআর সিস্টেমটা কি, একটু এই বক্তব্যের ফাঁকে একটু সহজে আমি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জানেন যে বাংলাদেশের যে সংসদীয় আসন যেটা আছে, 300 সংসদীয় আসন ইলেকশন হয়, সেখানে যিনি প্রথমে ভোট পান তিনি নির্বাচিত হন। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম যেটা বলে, ফার্স্ট এফপি টিপি সিস্টেম বলে, এগুলো আমরা যে কনস্টিটিউশনাল লতে পড়েছিলাম বহু বছর আগে। অর্থাৎ যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। আপনার ইউরোপের কিছু দেশ আছে যেখানে আমরা লক্ষ্য করেছি যে পিআর সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে যে সাংখ্যানুপাতিক আর কি। এটা একটা ইন্টারেস্টিং সিস্টেম, অর্থাৎ যে যত পার্সেন্ট ভোট পেয়েছে সারা দেশে, ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তাদের সিট নির্ধারিত হয়। অর্থাৎ বাংলাদেশে যদি ধরেন 8-9 কোটি ভোটার থাকে, একটা নির্ধারিত হবে যে এত পার্সেন্ট ভোট, যাক যে সেই 9 কোটি ভোটারের মধ্যে 45% ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, 45% ভোট পেলে এতগুলো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে, অত পার্সেন্ট ভোট পেলে এত পার্সেন্ট পাবে, এত পার্সেন্ট পাবে এত পার্সেন্ট পাবে। তো এইটা কেন করছে জামাত আর এই যে ইসলামিক দলগুলো যেটা আছে, ইসলামিক দল সব না, ওই যে আপনার চরমনাই পীরের যে দল যেটা আছে, এরা দেখা যাচ্ছে যে বিভিন্ন সংসদীয় আসনগুলোতে তারা একটা কনস্ট্যান্ট ভোট পাচ্ছে, 2000, 3000, 5000, 4000, মানে প্রত্যেকটা আসনে তাদের একটা কনস্ট্যান্ট ভোট আছেই। এরকম ভোট আছে জামাতের প্রত্যেকটা আসনে, এই 100, 200, 5000, 3000, 1000, এরকম তাদের ভোট আছে, কিন্তু সেটা সর্বোচ্চ ভোট পাওয়ার মতো প্রতুল নয়, অর্থাৎ এমপি হওয়ার জন্য প্রতুল নয়। দেখা যাচ্ছে যে জামাতের যে শফিক আছে প্রধান, সে 3বার তার জামাত বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ, তো এরা যেটা চিন্তা করলো যে আমরা তো 1000 বছর চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগের মতো এরকম ভাবে ভোট টোট পাবো না, ফলে আমাদের যে প্রতি আসনে যে ভোটটা আছে এইটাকে তারা কাউন্ট করতে চায়। তো ওদের কথা যদি আমি শুনি,
তাহলে বাংলাদেশের অনেক মানুষ আছে যে স্বতন্ত্রকে ভোট দেয়, তারপরে অনেক মানুষ আছে মানে যারা ধরেন এই জিনিসটা তারা চাচ্ছে কেন, যে তাদের ওই ভোটটা যেন আনহিয়ার্ড না হয়, অর্থাৎ ওই যে মানুষরা ভোট দিচ্ছে তো ওদের কথা যদি ধরতে যাই আমি, তাহলে ব্যাপারটা এমন হতে পারে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা, পাল্টা যুক্তি, যে ধরা যাক যে একটা ইলেকশনে এক্স পার্টি তারা নির্বাচিত হলো, ওয়াই পার্টি হলো না, বা ওয়াই জেড এক্স জেড যারা যারা আছে কেউই হলো না, এক্স বেশি ভোট পেয়ে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলো। তো বাকি যারা যেসব পার্টিরা আছে সেখানেও তো ভোট দিয়েছে সাধারণ মানুষ, তাহলে ওই ওই ভোটগুলোর কি হবে? এই চিন্তা যদি আপনি করতে যান, আমি যদি প্রত্যেকটা নাগরিকের কথা চিন্তা করতে যাই, তাহলে সংখ্যাধিকার ভোটের ব্যাপারটাকে আপনি গৌণ করে তুলছেন। গণতন্ত্রের মূল কথাটা কি? সর্বাধিক মানুষ যা বলবে আমি সেটাই সে অনুযায়ী কাজ করবো, তাই না? আপনি যদি প্রত্যেকটা মানুষের রিপ্রেজেন্টেশন নিতে চান তাহলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ একটা দেশে একজন হলেও ধরেন একটা ভোট যদি বিপক্ষ দলের আন্ডারে পড়ে তারও তো একটা ভয়েস আছে। হ্যাঁ, নাগরিক অধিকারের ক্ষেত্রে যিনি নির্বাচিত হবেন তিনি তার নাগরিক অধিকার রাখবেন, হয়তোবা তার পছন্দের বা ভালোবাসার দলটি যেতে পারে নাই, কিন্তু তার যে নাগরিক অধিকার সেটাকে এবং তাকে এটা মেনে নিতে হবে। গণতান্ত্রিক চরিত্র শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির হবে তা না, যিনি ভোট দেন তারও এই মন মানসিকতা থাকতে হবে যে আমার পার্টিকে আমি ভোট দিয়েছি বটে, কিন্তু তিনি যদি ক্ষমতায় না যেতে পারেন, যিনি বেশি ভোট পেয়েছেন তার কথাই আমাকে মানতে হবে, যদিও আমি তার রাজনীতিতে বিশ্বাস না করলেও তিনি যেভাবে রাষ্ট্র চালাবেন ওইভাবে আমাকে শুনতে হবে। এই মন মানসিকতা মনে হয় জামাতের নাই, এই কারণে তারা পিআর পদ্ধতিতে যাচ্ছে। তো আপনাকে যেই প্রসঙ্গে এই আলোচনাটা, আমি এই পিআর পদ্ধতির আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বাংলাদেশে পলিটিক্যাল নির্বাচনে ওই নিউ ইয়র্কের এই ঘটনাটা প্রভাব বিস্তার করতে পারে কিনা। দেখেন, ইলেকশন কি তোকে পিআর পদ্ধতি আর পিআর পদ্ধতি না, এটা নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছে। নিউ ইয়র্কে বা লন্ডনে কি হলো এইটার উপরে ভিত্তি করে যদি বাংলাদেশের ইলেকশন প্রভাবিত হয়, সেখানে আমার আসলে আমি বলবো যে এই দেশটা তো চলছে অনেকটা ওই বলে না যে ওই সরকারি মাল দরিয়ামের টাল, বা ওই আল্লাহর মাল আল্লাহ চালা দিচ্ছে, অর্থাৎ এই সরকার কে চালাচ্ছে, কেমনে চালাচ্ছে, কিভাবে চলছে আমাদের কোনো ধারণাই নাই। এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রিপ্রেজেন্টেটিভ নাই, সেইখানে বাংলাদেশের কে ইলেকশন করবে আর কি ইলেকশন হবে, আর নিউ ইয়র্কের ঘটনার প্রেক্ষিতে ইলেকশন বানচাল, এই ইলেকশন বানচাল হলেও কি না হলেও কি, আমার কাছে তো এই ইলেকশন এমনিও বানচাল। আপনি আমার পজিশনটা বুঝতে পারছেন? ধরা যাক যে বাংলাদেশের যে ইলেকশনের কথা বলছে সেটা হলো, আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন, আমার কাছে তো এই ইলেকশনের এমনিও কোনো ভ্যালু নাই, কারণ এই ইলেকশনে আমাকে অবৈধভাবে একটা অবৈধ সরকার আমাকে ব্যান করেছে। আমি কি এই ব্যান মানি? আমি কি এই নিষিদ্ধ মানি? আমি কি এই রাষ্ট্রের এই এই অবৈধ সরকারকে মানি? আমি যেখানে এগুলো মানিই না, সেখানে আবার ইলেকশন আমার কাছে তো কোনো কিছু বহনই করে না। ফলে আমার কাছে মনে হয় এখন মনে করেন লেটসে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি তারা ওই উত্তরবঙ্গের ওইদিকে তারা তখনও ওই পূর্ব পাকিস্তান বা ওইটাকে পাকিস্তান হিসেবে বিবেচনা করে বাংলাদেশ তারা না, তারা পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নাম দিয়ে তারা এই সর্বহারা পার্টি চালাতো। ওদেরকে কেউ গণায় ধরতো? আপনি আমাকে বলেন, আমাকে আপনি বাংলাদেশের সৃষ্টি করেছি আমার নেতৃত্বে, আমার পার্টির নেতৃত্বে, মানুষকে সাথে নিয়ে। এই দেশে আমার কোটি কোটি ভোট, আমার জনতা, এই দেশটা তৈরি করেছি আমরা। আপনি আমাকে বাদ দিয়ে রাজাকার আলবদরদেরকে নিয়ে ইলেকশন করবেন, আর সেই ইলেকশন বানচাল, এটা তো আমাদের চোখে এমনিই বানচাল, এটা আমাদের চোখে এমনিই জঙ্গি মৌলবাদী সরকার, অবৈধ সরকার। ফলে এখানে কোনো নতুন করে দোতনা তৈরি হয় না। ফলে নিউ ইয়র্কের ঘটনা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে কিনা এইটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, ডাজন্ট রিয়েলি ম্যাটার এটা করে কি করে না। যে আমরা একদম শেষ পর্যায়ে আরেকটি মন্তব্য একজন কমেন্টস করেছেন কমেন্টস বক্সে, এই মন্তব্যটা নিয়ে আপনার একটু আলোচনাটা দিয়ে আমরা শেষ করব। সেটি হচ্ছে উনি লিখেছেন, বাঁচতে হলে ডক্টর ইউনূস নিজেই আওয়ামী লীগকে ফিরাবে। এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু শুনে আমরা দর্শককে শুনিয়ে শেষ করব। আমরা ইউনূসের মতো খুনি, চোর, জঙ্গি, মৌলবাদী সে আমাদেরকে ফেরাতে চাইলেও এটা আমরা এগুলোকে পাত্তা দেই না। আমরা নিজেরাই ফিরবো। আমাদের নিজেদের যে জনগণ আছে, আমাদের নিজেদের যে কর্মী আছে, সেই কর্মী জনগণকে সাথে নিয়ে এই দেশ আমরা পুনর্বার স্বাধীন করব। আমরা এই দেশে 1972 সালের সংবিধান অনুযায়ী মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটিকে বুকে ধারণ করে এই দেশকে আমরা যেভাবে রেখেছিলাম 5ই অগাস্টে, সেখান থেকে আমরা শুরু করব। আমাদেরকে এইসব ইউনুস লাগবে না, আমরা আমাদের কাজ করে নিতে জানি। আমরা জনগণের মাধ্যমে জনগণ আমাদেরকে ফেরাবে, আমরা জনগণের উপর আস্থা রাখি। কিন্তু ইউনুসের মতো এরকম জঙ্গি, মৌলবাদী, অবৈধ ক্ষমতা দখলকারী
সে আমাদেরকে ফেরাবে কি ফেরাবে না, বা তার প্রয়োজন হবে কিনা, ওগুলো আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।